হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের সপ্তম পর্বে। আমাদের অধ্যায়টার খুবই অল্প কিছু টপিক বাকি ছিল, সো আমরা আজকের ক্লাসের মধ্যেই দ্বিপদী বিস্তৃতি পুরো অধ্যায়টা কমপ্লিট করে ফেলতে পারবো। আমার অ্যাকচুয়ালি অনেক দিন সময় লেগে গেছে তোমাদেরকে এই লাস্ট লেকচারটা প্রোভাইড করতে। অ্যাকচুয়ালি ভাইয়া গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড অসুস্থ। আমার বাসাতে আমার ফ্যামিলির 4 জনই আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত হই। এখন জ্বরটা কেটে গেছে, বাট এক একজনের এক এক ধরনের কমপ্লিকেশনস রয়ে গেছে। আসলে ভাইয়ার এখনও মাথার এই সাইডটা প্রচণ্ড ব্যথা, এবং এই লেকচারটা আমি এর আগেও প্রায় 2 থেকে 3 বার শ্যুট করতে নিছি। আমার ফিউচার স্কুলে ক্লাস থাকে, সো সেটার পাশাপাশি আমি শ্যুট করতে যাই, বাট 5 মিনিট 10 মিনিট হওয়ার পর আমি আর কন্টিনিউ করতে পারি নাই, কাশির প্রবলেম। সো ওভারঅল অনেক কমপ্লিকেশনস ছিল দেখে ভাইয়ার একটু লেট হয়ে যাচ্ছে। আমার আর জাস্ট তর সইতেছে না, কারণ তোমাদের একটা লেকচারের জন্য পুরো অধ্যায়টা আটকে আছে। দ্যাটস ওয়াই ভাইয়া পজ দিয়ে হলেও এইবারে ইনশাল্লাহ কমপ্লিট করে দিতে পারবো। আর তোমরা যেহেতু লেকচারটা দেখতেছো অলরেডি, দ্যাট মিন্স সব কিছু ঠিকঠাক হয়েছে। ওকে, আমরা তাহলে কথা না বাড়াই, আমি একটু আজকে স্লো যাব বা কথাগুলো আস্তে ধীরে বলার চেষ্টা করব। আশা করি কারো খুব একটা প্রবলেম হওয়ার কথা না, একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, চলো আমরা তাহলে স্টার্ট করে ফেলি। আজকে আমাদের লেকচার নাম্বার 7। এই অধ্যায়ে আমাদের 2টা টপিক মেইনলি বাকি। একটা হচ্ছে সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ নির্ণয়, আর হচ্ছে কিছু স্পেসিফিক টাইপের ধারার সমষ্টি নির্ণয়। আমরা তো আর ধারার চ্যাপ্টার পড়তেছি না যে সকল ধরনের ধারার সমষ্টি নির্ণয় করব। যেই ধারাগুলো আমাদের দ্বিপদী উপপাদ্যের সাথে মিলে ওই ধরনের কিছু স্পেশাল ধারার আমরা সমষ্টি নির্ণয় করব, সেটাই যাচ্ছি একটু পরে। তো এখন আমাদের দেখতে হবে সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ বলতে কি বোঝায়। ধরো ফর এক্সাম্পল আমি একদম ছোট্ট একটা বিস্তৃতি সবার আগে নিব। ধরো আমি a প্লাস বি হোল স্কোয়ার এইটাকে নিতেছি। a প্লাস বি হোল স্কোয়ার এবং আরও বেটার মনে হচ্ছে a প্লাস বি এর থেকে একটা চলক রাখি আর একটা হলো ধ্রুব সংখ্যা রাখি, তাহলে বোঝানো একটু ইজিয়ার হবে। ধরো 1 প্লাস এক্স এটার হোল স্কোয়ার আমি নির্ণয় করতে চাই। আমরা সবাই জানি এরকম চলে আসবে 1 প্লাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এখন তোমাকে যদি আমি বলি এই 3টা পদের মধ্যে বৃহত্তম পদ কোনটা, আমাদের কিন্তু স্বভাবতই উত্তর এরকম চলে আসবে যে ভাইয়া এক্স স্কোয়ার। কিন্তু তুমি এই যে এক্স স্কোয়ারকে যে বৃহত্তম পদ বললা, সেটা কিসের রেসপেক্টে বললা, কখনো কি চিন্তা করছো? এখানে কোন পদটা বৃহত্তম হবে সেটা কিন্তু চলকের ভ্যালু বা মানের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি এক কাজ করি, আমি যদি ধরো ফর এক্সাম্পল এখানে এক্স এর ভ্যালু 2 নিয়ে চিন্তা করি, তখন কি ঘটবে বলো তো? এক্স এর ভ্যালু 2 নিয়ে চিন্তা করলে এখানে তো আমাদের 1ই থাকতেছে, প্রথম যে পদটা এটা কনস্ট্যান্ট 1 প্লাস পরেরটা দেখো হয়ে যাবে 2 দুগুণে 4x, সরি 4x তো না, বসাই দিলে 4 হয়ে যায়। আবার এখানে 2 স্কোয়ারে হয়ে যাচ্ছে হলো কত 4। তাহলে কাজ করি 2 না নিয়ে আমরা 3 নিলে আই গেস বেটার হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোধগম্য হবে বেশি এইখানে। ধরো আমরা এক্স এর ভ্যালু 3 নিয়ে বসাচ্ছি, 3 বসালে দেখো এরকম দাঁড়াবে 1 প্লাস এটা হয়ে যাবে 6 প্লাস হয়ে যাবে কত 9। তুমি যখন মোটামুটি বড় একটা ধনাত্মক সংখ্যা দিবা, দেখবা যত বড় সংখ্যা দিবা এক্স স্কোয়ারই কিন্তু বড় হবে, কারণ স্বভাবতই এক্স স্কোয়ার 2x এর থেকে বেশি হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর 1 তো কনস্ট্যান্ট। কিন্তু তোমার কোনো ফ্রেন্ড এসে যদি এখন এই কাজ করে, এক্স এর ভ্যালু নিয়ে বসায় হাফ বা 0.5, তখন কি ঘটনা ঘটবে? তখন আমাদের 1টা আনচেঞ্জড, 1 আনচেঞ্জড প্লাস এখানে কি হয়ে যাবে হাফ আর 2 কাটাকাটি, যে এখানেও কিন্তু 1 চলে আসবে, আর হাফকে স্কোয়ার করলে হবে 1/4। দ্যাট মিন্স তুমি কখন কোন পথটাকে বৃহত্তম বলবা, আগে ছিল এইটা আর এখন কিন্তু এই দুইটাই কাউন্ট হচ্ছে। তুমি আরেকটু ছোট ভ্যালু দাও, তখন দেখবে 1টা হলো বৃহত্তম পদ হিসেবে কাউন্ট হবে। কোন পথটা বিস্তৃতিতে বৃহত্তম হবে সেটা কিন্তু চলকের মানের উপর ডিপেন্ডেন্ট, তাই না? শুধুমাত্র যে সহগগুলো বা ওর প্রকৃতিটা কেমন, স্কোয়ার আছে নাকি কিউব আছে নাকি পাওয়ার 1 আছে, এটাই সাফিসিয়েন্ট না ওই জিনিসটা ডিটারমাইন করে দিতে। কিসের দরকার হয়? এক্স্যাক্ট তোমার চলকের মান লাগবে। বুঝতেছিস? আমাদেরও অবজারভেশনটা এখন ওইটাই। ফর এক্সাম্পল আমি এখন দুইটা একটু বড় বড় বিস্তৃতি নিব, আমি নিচ্ছি। প্রথমে আমি নিব ধরো 1 প্লাস এক্স এটার হোল টু দি পাওয়ার 4। চলো আমরা একটু বিস্তৃতি করি, কি ঘটবে? 1 আসবে প্লাস পরেরটা দেখো তো 4c1 মানে হচ্ছে 4x আসবে, তারপরেরটা কি 4c2, দ্যাট মিন্স চলে আসবে হলো 6x স্কোয়ার। তারপর তো আবার রিপিটেশন ঘটে, এগেইন আসবে 4x কিউব, আর ফাইনালি x টু দি পাওয়ার 4 এর সাথে কোনো সহগ থাকবে না। অ্যাকচুয়ালি সহগটা 1, 4c4 মানে 1 হয়ে গেছে। আচ্ছা, আমি নিচে আবার লিখতেছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5। জাস্ট পদ সংখ্যা এখানে একটাই জোর একটাই বিজোড়, এই তারতম্যটা দেখাতেই আমি নিচ্ছি জাস্ট, কারণ জোর বিজোড়ের রেসপেক্টে একটা পার্থক্য আসে, সেটা একটু বুঝতে হবে। দেখো 5c1 মানে কি 5x, পরে 5c2 মনে হয় 10 আসার কথা, 10x স্কোয়ার
প্লাস 5c3 সেটাও কিন্তু দেখবা 10 আসবে, 10x³ প্লাস এরপরে এগেইন 5 দেখবা রিপিট হচ্ছে এই, দেন ফাইনালি x টু দি পাওয়ার 5। সো এখন এই দুইটা বিস্তৃতিতেও যদি আমি x এর মান দিয়ে দিই, ফর এক্সাম্পল আমরা x = 1 এর জন্য বের করতেছি, আমরা x = 1 এর জন্য দুই ক্ষেত্রে ভ্যালুগুলো বের করতেছি, তখন পদগুলো কিরকম দাঁড়াবে খেয়াল করো, এটা 1, এটা 4, এটা 6, দেন এগেইন 4, দেন এগেইন 1, আর এই জায়গাতে কি ঘটবে 1, এটা 5, এটা 10, এটাও 10, এটাও 5, ফাইনালি এটাও 1। এখন বলো তো এই দুইটা বিস্তৃতিতে আমি x = 1 এর জন্য সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম কোন পদগুলোকে বলতে পারি? নিচের বিস্তৃতিতে এমন পদ আছে দুইটা, দেখো এই দুইটা, উপরের বিস্তৃতিতে এমন পদ আছে একটা। তার মানে এখানে আমরা যে জিনিসটা অবজার্ভ করলাম, x এর মানের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন বিস্তৃতিতে সাংখ্যিক মানের দিক থেকে কোন পদটা বৃহত্তম সেটা এক এক সময় এক একটা আসবে, ডিপেন্ড করবে x এর মানের উপর। এখন আমি যে অবজারভেশনটা করাতে চাই সেটা দেখো, কখনো এই বৃহত্তম পদ তোমার একটা আসতে পারে, আবার কখনো দুইটা আসতে পারে, এর খুব একটা ব্যতিক্রম না হবে না, হয় একটা আসবে আর না হয় দুইটা আসবে। এখন এটা তো আমি ছোট্ট ছোট্ট দুইটা বিস্তৃতি নিছি, 1 + x হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5, তাই তুমি ইজিলি বিস্তৃতিটা করছো, করে দেন ম্যানুয়ালি বের করলা। বাট হোয়াট ইফ এর পাওয়ার 100 থাকে, বা এর পাওয়ার নেগেটিভ থাকে, এর পাওয়ার ভগ্নাংশ থাকে? কারণ আমরা 5.2 তে দেখছি যে পাওয়ারে বা n কিন্তু ঋণাত্মকও হতে পারে, পূর্ণ সংখ্যা না হয়ে দশমিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশও হতে পারে, সেগুলো হলে তো আর ম্যানুয়ালি আমি বের করতে পারবো না। তখন কি করে বের করব, সেই প্রসেসটাই আমার খুঁজতে হবে। আই গেস তোমরা এতটুকু বুঝছো যে সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ বলতে কি বোঝায়। এই বিস্তৃতিতে এটা ওই পদ, এই বিস্তৃতিতে এমন পদ আছে দুইটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, থার্ড আর ফোর্থ। তাহলে এখানে এরকমভাবে আমরা বলতে পারি থার্ড আর ফোর্থ এরাই হচ্ছে সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ। এখানে আসছে থার্ড পদ, থার্ড টার্ম বলা উচিত। এখানে দেখো ফার্স্ট আর সেকেন্ড দুইটাই আসছে, ফার্স্ট সেকেন্ড দুইটাই, এখানে আসছে কিন্তু থার্ডটা। এই তো সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ বলতে কি বোঝায় এটাই গেস তোমরা ক্লিয়ার। বাট সবসময় তো আমরা এভাবে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারবো না, সো ক্যালকুলেট করার ওয়েটা কি সেটা এখন দেখতে হবে। সেটা দেখো খুবই ইজিয়ার, খুবই ইজিয়ার। আমরা কি করব, মনে করে দেখো আমরা এরকম রেশিও শিখছি ক্রমিক পদের ক্ষেত্রে, টি অফ r + 1 আর টি অফ r, এই রেশিওটা কেমন ছিল বলো তো? এরকম না, n - r + 1 ডিভাইডেড বাই r ইনটু হচ্ছে b বাই a। b আর a কি জিনিস? আমরা যদি বিস্তৃতিটাকে এরকম ধরি a + b হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতির ক্ষেত্রে যদি ফর এক্সাম্পল আমি দুইটা ক্রমিক পদের অনুপাত বের করি, তাহলে tr + 1 আর tr, যেখানে r + 1টা হচ্ছে পরের পদ আর আগের পদটা হচ্ছে tr, তাহলে দুইটা পদের মধ্যে রেশিও হলো এরকম হয়, সহগটা দ্বারা এতটুকু আর b বাই a তো আছেই, এই যে চলক দুইটা b ডিভাইডেড বাই a, আগে হলো পরেরটা এরপর হলো প্রথমটা, এরকম ভাবে রেশিওটা দ্বারা। এখন এটা ব্যবহার করে আমরা সলভ করতে পারি কিভাবে, দেখো এমন জায়গাতেই তোমার সাংখ্যিক মানের বৃহত্তম পদ তুমি পাবা যদি সেটা দুইটা হয়, সেই দুইটার মান দেখো সমান, আর একটা হলে তো একটাই। মানে এখানে কাইন্ড অফ আমরা কি করব, এই রেশিওটাকে আমি 1 ধরে নিব। সলভ করার টেকনিকটা হচ্ছে এই রেশিওটাকে 1 ধরে নেওয়া। কেন? আমরা অ্যাজিউম করতেছি যে সেখানে এরকম সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ দুইটা আছে, তাহলে পরেরটা আর আগেরটা এই রেশিও কি হবে, দুইটা সেম সেম, 10/10 কত আসবে, 1 আসবে। মানে আমাদের ম্যাথ করার প্রসিজার হচ্ছে এরকম, এত ইকুয়ালস টু 1। যদি তোমার বিলিভ না হয়, দেখো আমি একটু স্লাইডটা কপি করে নিই। আমরা যে দুটা ম্যানুয়ালি করছি সেটা এখন এই ফর্মুলা দিয়ে ট্রাই করব। চলো, যেটা আমরা ম্যানুয়ালি করছি সেটা এখন জাস্ট এই ফর্মুলা দিয়ে ট্রাই করব। আমাদের ওই স্লাইডটা কিন্তু সেভ আছে, আমরা শুধু এখন বাম পাশের জিনিসটাকে গায়েব করে দিই, এই গায়েব করে দিলাম। চলো আমরা এখন এই ফর্মুলা ব্যবহার করব। একবার হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 4 ওর ক্ষেত্রে, আরেকবার হলো 1 + x হোল টু দি পাওয়ার 5 তার ক্ষেত্রে। আমরা আগে 5 এরটা করব, তাহলে দেখবা বুঝতে ইজিয়ার হবে। এই চলো আমরা করা শুরু করি। আমরা কি বলছি, অ্যাপ্রোচটা হবে t অফ r + 1 ডিভাইডেড বাই t অফ r, এটাকে 1 ধরতে হবে। এটাকে যদি আমি 1 ধরি তাহলে দেখো ফর্মুলা কি ছিল, n - r + 1 ডিভাইডেড বাই r এত ইকুয়ালস টু 1। ভ্যালুগুলো বসায় দাও, n কত 5, 5 - r + 1 ডিভাইডেড বাই r এত ইকুয়ালস টু 1। দেন আমরা এগুলো একটু ক্লিন করে ফেলি, এটা তো আগের স্লাইডে আছেই, যাতে আমরা ক্যালকুলেশন করার জায়গাটা পাই আর কি। ওকে, দেন দেখো আমরা কি লিখতে পারি, উপরে থাকে 6 - r এত ইকুয়ালস টু, ওই পাশে r হয়ে গেল। তাহলে ফাইনালি 6 = টুয়াইস r, দ্যাট মিনস r এর ভ্যালু দেখো 3 চলে আসছে। তুমি r এর ভ্যালু 3 পাওয়া মানে বোঝো, r এর ভ্যালু 3 মানে সংজ্ঞায়িত একটা ভ্যালু সলভ হইছে। তুমি কিন্তু এটা অ্যাজিউম করে নিছো যে এই দুইটা পদ পরস্পর সমান, তাই রেশিও 1। সেটা সলভ করে একটা গ্রহণযোগ্য ভ্যালু আসছে, সংজ্ঞায়িত ভ্যালু আসছে, দ্যাট মিনস এই অ্যাজাম্পশনটা কারেক্ট।
অ্যাজাম্পশনটা কি কারেক্ট? তাইলে বলো তো এই দুইটা পদ কি কি? আর এর মান যদি 3 হয় পদ দুইটা হবে একটা তৃতীয় আর এটা দেখো 3 + 1 মানে চতুর্থ। তার মানে আমরা যে অ্যাজাম্পশন করছি সেটার বেসিসে পদ দুইটা হলো থার্ড অ্যান্ড ফোর্থ। একটু ডান পাশে তাকায় দেখো তো সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ আসলেই কি থার্ড আর ফোর্থ আসছিল কিনা? আসলেই কিন্তু আসছিল, থার্ড আর ফোর্থ ওই দুইটা পদই কিন্তু আসছিল। বুঝছো? এখন তুমি ভাবতে পারো ভাই এটা কিভাবে মানে এটা কিভাবে ঘটে? অ্যাকচুয়ালি কি হয় আমাদের যে কোনো বিস্তৃতিতে, হ্যাঁ তোমার হয়তো কোন পথটা বড় হবে সেটা ভ্যারি করতে পারে, থার্ড ফোর্থের জায়গায় ফার্স্ট সেকেন্ড আসবে বাট লাস্টের দুইটা আসবে, মানে এটা যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? এক্স এর মানের উপর। আমি এখানে x = 1 নিছি দেখেই এটা আসছে, অন্য কিছুও আসতে পারতো, বাট অলওয়েজ বিস্তৃতিতে এই জিনিসটা ফলো করে। আমি দেখো একটা নিয়ে নিই, এই পার্টিকুলার কোনো একটা জায়গাতে গিয়ে তুমি এরকম পাবা যে সেখানে টি অফ আর আর টি অফ আর প্লাস 1 হচ্ছে সমান, টি অফ আর আর টি অফ আর প্লাস 1 হচ্ছে সমান। আর এর আগের যে স্টেজ সেখানে সব সময় দেখবা টি অফ আর এর থেকে টি অফ আর প্লাস 1টা বড়, এই এবং এর পরবর্তীতে হয়ে যায় টি অফ আরটা বড়, টি অফ আর প্লাস 1টা ছোট। ভালো মতো এখানে একটু অবজার্ভ করে দেখো যে শুরু থেকে যত যাচ্ছ পরের পথটা বড় আগের থেকে, দেন একটা পদে আসছো যেটা হলো ম্যাক্সিমাম সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম, দেন যত আবার পরে যাচ্ছ তখন দেখো পরের পথটা কমতেছে। এখানে কিন্তু দেখো তাই ঘটছে, এই কই গেল, এখানে কিন্তু তাই ঘটছে যে টি অফ আর আর টি অফ আর প্লাস 1, আর প্লাস 1 মানে কি পরেরটা না, আর শুধু আর মানে তো আগেরটা, সো আগেরটার চেয়ে পরেরটা বড়, কিন্তু একটা পার্টিকুলার টার্মে এসে দুইটা সমান হয়ে গেছে এবং এটাই কিন্তু বড় পথটা, এটাই কিন্তু আবার সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ, যেখানে এই দুইটা সমান হয়েছে, বৃহত্তম পদ এই, এবং পরবর্তীতে পরের পদগুলো ক্রমাগত কমছে এবং এটা সাধারণত আমরা বিস্তৃতিতে দেখি। বুঝছো? এখন এটা কি এই দিকে যাবে, মানে এই সীমাটা, এই যে বৃহত্তম পদটা সে একটু পেছনে আসবে নাকি সামনে যাবে, এইটা ডিপেন্ড করে ওই এক্স এর মানের উপর, চলকের মানের উপর। বুঝতেছি? বাট অলওয়েজ এই প্রপার্টিটা হোল্ড করবে। এখন এই বৃহত্তম পদ একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। তাহলে দুইটা আসলে কি হয় এটা তো আমরা সলভ করে দেখলাম, চলো একটারটা একটু দেখি, একটারটাও একটু দেখা উচিত। তাহলে আমি এখন একটারটা করার জন্য এই পার্টটা ভ্যানিশ করে দিই, নতুন করে সলভ করব আমরা। এই এবার আমরা নিয়ে নিচ্ছি হলো 1 + x হোল টু দি পাওয়ার 4। চলো ওর জন্য করি কি, আমরা ধরে নিই টি অফ আর প্লাস 1 ডিভাইডেড বাই টি অফ আর এত ইকুয়ালস টু 1। তাহলে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে এই রেশিওটা কি ছিল, এত ডিভাইডেড বাই আর, ও আমার কিন্তু একটা মিস্টেক হয়েছিল, দেখো বি বাই এ ছিল না, বি বাই এ ছিল কিন্তু আমাদের, দেখছো আমি কিন্তু এখানে একটা মিস্টেক করছি, এখানে কিন্তু বি বাই এ ছিল, বাট কেন উত্তর মিলে গেছে জানো ভাইয়া? ভুল করার পরও উত্তর কেন মিলে গেছে? কারণ এই পার্টিকুলার এক্সাম্পলে এও দেখো 1 আর বি x = 1 এর জন্য আমরা বের করতেছি না, সো দুইটা তো 1ই ছিল, সো এখানে কিন্তু 1/1 বসছে, তাই ভুল হয় নাই, বাট অন্য ম্যাথে কিন্তু ভুল হয়ে যাবে, সো এই কাজটা করো না, ভালো মতো লেখো। আচ্ছা চলো ভ্যালু বসাই, 4 - r প্লাস 1 ডিভাইডেড বাই r এত ইকুয়ালস টু 1, দেন দেখবা ফাইনালি এমন হবে 5 - r সমান হচ্ছে r, তাহলে টোয়াইস r সমান হচ্ছে 5, তাহলে r এর ভ্যালু চলে আসতেছে 5/2। দেখো কখনো কি এরকম দশমিক পদ আসা পসিবল? কখনোই কিন্তু এমন দশমিক পদ আসা পসিবল না, মানে আমরা যেটা ধরে নিছি সেটা অ্যাকচুয়ালি কারেক্ট না, আমরা যেটা ধরে নিছি সেটা কারেক্ট না, এরকম দুইটা পদ এক্সিস্ট করে না যারা সমান। তার মানে সমস্যা নাই যে দুইটা পদ এক্সিস্ট করে না, বাট অ্যাটলিস্ট একটা পদ তো আছে যে ম্যাক্সিমাম। আমার টার্গেট জাস্ট ওই টার্মিনাল পয়েন্টটাতে পৌঁছানো, এই যে এই পয়েন্টটাতে, এই বৃহত্তম পদ আমার একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, সো এখানে হয়তো দুইটা নাই, বাট ওই একটা তো থাকবে। সো আমি কিন্তু দেখো থার্ডে রিচ করি নাই, বাট আর এর ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি 2 এর কাছাকাছি, এই যে অলমোস্ট। আর যদি 2 হয় দ্যাট মিনস ওই পথটা কিন্তু দ্বিতীয় পথ, ওই পথটা কিন্তু সরি, আর যদি 2 হয় টি অফ আর প্লাস 1 মিলায় দেখো, এই যে আমরা পথ ধরি কি আর প্লাস 1 দিয়ে না, সো পরের পথটা 2 + 1 কত হবে, তৃতীয় পথ বা থার্ড যে টার্মটা, এবং এটা তুমি মিলায় দেখতে পারো। দেখো আমরা ম্যানুয়ালি যখন করছিলাম আসলেই থার্ডটা আসছে। আমরা অলওয়েজ ধরে নিই না আর প্লাস 1 তম পথ, আর যত আসবে পথটা তো এক বেশি, বুঝছো? আমি বলতে পারো ভাই এখানে তো দুইটাই ছিল, বাট পরেরটা কাউন্ট হবে। আর এর ভ্যালু 2 আসা মানে হচ্ছে তৃতীয় পদ, এভাবে চিন্তা করবে। আর এর ভ্যালু 1 আসলে কি আসবে, দ্বিতীয় পদ। আর এর ভ্যালু 2 আসলে তৃতীয় পদ। আর এর ভ্যালু 0 আসলে প্রথম পদ। এন্ড 0 তো আসবে না, ওই যে ধরো আড়াই আসছে, দশমিক অংশটা বাদ দিয়ে দিবা, দশমিক অংশটা বাদ দিয়ে যেটা আসবে ওই টার্মটা উত্তর হবে। তাহলে দুইটাই যদি পদ পাইতাম বৃহত্তম তখন কোনো কমপ্লিকেশনস নাই, দুইটা সুন্দর করে চলে আসে। কিন্তু যখন একটা আসে তখন দেখো সংজ্ঞায়িত ভ্যালু কিন্তু আসে নাই,
দ্যাট মিন্স আমাদের ধরাতে প্রবলেম আছে, বাট ধরে আমরা আমাদের সাধ্যটা হাসিল করে ফেলছি। কি সাধ্য ছিল? এই যে এই টার্মিনাল পয়েন্টটাতে পৌঁছানো, যেখানে আমি বৃহত্তম পথকে পাবো। কারণ এদিক থেকে পথ বাড়তেছে, এরপর আবার কমতেছে, তাহলে এইটাই হবে একদম বৃহত্তম পথটা। আশা করি বুঝছো। এই পার্টগুলো নিয়ে কিন্তু আমাদের বইতেও ভালো মতো থিওরিটিক্যাল আলোচনাটা করা নাই, দ্যাটস আমি একটু সময় দিচ্ছি। দেখো ম্যাথ করার সময় কিভাবে করবা সেটা আমি দেখাই দিচ্ছি। ম্যাথ করার সময় কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। তাহলে আরেকটু সামারি করে দিই পুরো জিনিসটা। আমি যেটা বলতেছিলাম যে কোনো একটা বিস্তৃতিতে কোন পথটা বৃহত্তম হবে সেটা কিন্তু ভ্যারি করে, এটা ডিপেন্ড করে চলকের মানের উপর। দেখো একই বিস্তৃতিতে ডিফারেন্ট আমার বৃহত্তম পদ আসছে, আবার বৃহত্তম পদ কখনো একটা আসবে, কখনো দুইটা আসবে। সো এটা ভ্যারি করে, এটা চলকের উপর ডিপেন্ড। দেন আমরা দুইটা আলাদা আলাদা বিস্তৃতিতে গেলাম, এখানে দেখো একটা পাওয়া গেছে, এখানে দুইটা পাওয়া গেছে, এগুলো তো ম্যানুয়ালি করছি, বাট এটা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি করব সেই টেকনিকও শিখলাম। এবং সেটা যদি একটা আনসার আসে তখন কি হবে এটাও দেখছি, দুইটা আনসার আসলে কি হবে সেটাও দেখছি। এবার চলো একটা অ্যাকচুয়াল প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা পুরো কনসেপ্টের সাথে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে নিই। কি বলা আছে দেখো, এক্স এর ভ্যালু হচ্ছে 1/5। দেখছো অলওয়েজ চলকের একটা ভ্যালু বলা থাকতেই হবে, কারণ চলকের ভ্যালুর উপরে ওটা ডিপেন্ডেন্ট। এত হলে এত এর বিস্তৃতিতে দেখছো আমাদের অলওয়েজ এই টাইপের পাওয়ার দিবে। কারণ তোমাকে যদি সুন্দর পূর্ণ সংখ্যা দেয় বা ছোট ভ্যালু দিয়ে দেয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে দেয়, তুমি তো ম্যানুয়ালি উত্তর বের করে ফেলবা, এই বইতে তোমার করা লাগবে না, বুঝো না? এই জন্য ওইটা দিবে না, এরকম টাইপের ভগ্নাংশ বা নেগেটিভ পাওয়ারই দিবে। এত এর বিস্তৃতিতে আমাদের বৃহত্তম পদটা বের করতে বলছে। তাহলে বলো আমাদের অ্যাপ্রোচটা কি ছিল? আমরা এভাবে বলবো, দেখো বৃহত্তম পদের জন্য, বৃহত্তম পদের সরি জন্য এভাবে বলতে পারো যে এত এর বিস্তৃতিতে বৃহত্তম পদের জন্য টি অফ আর প্লাস 1 ডিভাইডেড বাই টি অফ আর এত ইকুয়ালস টু 1। এটা আমরা ধরে নিছি, দেখি হয় কিনা। ওই টার্মিনাল পয়েন্টটাতে পৌঁছাইতে চাই যেখানে বৃহত্তম পদটা আছে। ফর্মুলা কি ছিল? n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু হলো বি বাই এত ইকুয়ালস টু 1। তাহলে অবশিষ্ট কি কি থাকে ভ্যালু বসায় দাও। তোমার n হচ্ছে দেখো -10, কিন্তু -10 মাইনাস 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই নিচে হলো আর আছে এত ইন্টু বি কত দেখো -3x ডিভাইডেড বাই এটা হবে 2 এত ইকুয়ালস টু 1। ও আরেকটা কথা, আমরা না এই রেশিও যখন নিব এটার মডিউলাস নিব, বুঝছো? রেশিও যখন নিব আমরা এটার মডিউলাস নিব। এতক্ষণ তো তুমি ধনাত্মক ভ্যালু নিয়ে কাজ করছো, তাই কোনো প্যারা হয়নি। এইটা ইকুয়ালস যে 1 ধরবো সেটা অবশ্যই ওর রেশিওটা ইকুয়ালস টু 1, মানে রেশিওর মডুলাস ভ্যালুটা ইকুয়ালস টু 1। কারণ আমরা সাংখ্যিক মানের দিক থেকে দেখতেছি বড় ছোট, প্লাস মাইনাসের দিক থেকে না। কথাটা বুঝছো? দ্যাটস ওয়াই এখানে মডুলাস নিয়ে কাজ করতে হবে, মডুলাস নিয়ে কাজ করতে হবে। যখন দেখবা নেগেটিভ সংখ্যা আছে তখন এই মডুলাসটা কার্যকরী হয়ে দাঁড়ায়, অলওয়েজ পজিটিভ করে নিতে হয় আর কি। ওকে দেখো আমরা ক্যালকুলেশন করি, উপরে কি থাকে -9 নেগেটিভ আর ডিভাইডেড বাই আর ইন্টু দেখো এক্স এর ভ্যালু কিন্তু আমাদের বলা 1/5, তাহলে আমরা বসাই দিই -3 ইন্টু 1/5, আবার নিচে একটা কিন্তু 2ও আছে, এই এত ইকুয়ালস টু 1। একটু করে ফেলো ক্যালকুলেশন, আর এখন এগুলো করতে খুব প্যারা লাগবে, বুঝছো? আমি যত নিচের দিকে তাকাচ্ছি মাথা ব্যথা তত বেশি হচ্ছে। তোমরা একটু করে ফেলো নিজে নিজে, এগুলো সিম্পল জিনিস। ও মডুলাস দিও, কিন্তু দুই পাশে মডুলাস দিতে হবে, এই দিয়ে দিস। ওকে দেখো কি হয়, এখানে মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে দেখো আলটিমেটলি কিন্তু প্লাস হয়ে যাবে, তাই না? সো মডুলাস এমনিও প্লাস করতো, ও এমনি প্লাস করে দিছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 নং 27 আর হলো 3r, তাহলে উপরে থাকে হচ্ছে 27 প্লাস 3r এই, আর নিচে থাকতেছে খেয়াল করো 5 দুগুণে 10r, 10r এই। এটার আর মডুলাস কি করবে? এত সমান 1, এই এমনি পজিটিভ আছে, তাহলে 27 প্লাস 3r সমান হবে 10r। 3r ওই পাশে নিয়ে নাও, তাহলে কি আসবে 7r ইজ ইকুয়ালস টু 27, মানে আর এর ভ্যালু 27/7। এখন 4 সাথে 28, মানে চতুর্থ আর এর ভ্যালু 4 এ রিচ করে নাই, 3 পয়েন্ট সামথিং। দ্যাট মিন্স আর এর অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা হলো 3। মানে আমরা যেটা অ্যাজাম্পশন করছি সেটা অ্যাকচুয়ালি কারেক্ট না, এখানে দুইটা বৃহত্তম পদ নাই, বৃহত্তম পদ একটা আছে। দ্যাটস ওয়াই আমাদের আরটা 3 ধরতে হবে, আর 3 মানে কিন্তু চতুর্থ পদটা বৃহত্তম। সুতরাং লাস্টে বলে দিবা ফোর্থ পদটি বা চতুর্থ পদটি বৃহত্তম পদ, চতুর্থ পদটি বৃহত্তম পদ। আর এরপরের পার্টটা তোমাদের হোমওয়ার্ক, আর এখানে চাইও নাই, বুঝছো? এখানে অ্যাকচুয়ালি চাই নাই, শুধু পদটা নির্ণয় করতে বলছে। পদটা তো চতুর্থ পদ, যদি বলে ওই চতুর্থ পদের মান নির্ণয় করো তাহলে সেটা তোমরা করে নিও, মান নির্ণয় সেটা তোমরা কইরো। পরের ম্যাথগুলোতেও আছে, এই পার্টটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। এটা তো আমরা শিখছি যে কোনো টাইপের বিস্তৃতিতে, এই টাইপের হোক অথবা আদর্শ আকারের হোক, মানে এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক, যে কোনো একটা পার্টিকুলার টার্ম বের করা, এটা কিন্তু আমরা অলরেডি ক্লাসে অনেকগুলো করছি, এটা করে ফেলবা। আই গেস বুঝতে পারছো। তাহলে সেই বুঝার বিষয়টা আবার ওখানেই, যে আমাদের আর যখন দশমিক আসবে
কমটা নিব, ধরো 3 পয়েন্ট সামথিং আসছে, 3 গ্রহণযোগ্য হবে, 4-এ রিচ করে নেই, তাহলে আর 3 মানে আমার পথটা হবে r+1 অর্থাৎ চতুর্থ পথ। বুঝছি, এটাই আমাদের বৃহত্তম পথ। চলো আরেকটা দেখি, 2-3টা এক্সাম্পল করলে এমনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আরেকটা আছে, এখানেও এক্স এর ভ্যালু বলে দিয়েছে, এক্স এর ভ্যালু বলে দেওয়াটা কিন্তু মাস্ট। ওকে, এত এর বিস্তৃতিতে সাংখ্যমান বৃহত্তম পদটা আমাদের নির্ণয় করতে হবে। এবং দেখো পদের মানও কিন্তু নির্ণয় করতে বলছে, পদের মানটাও নির্ণয় করতে বলছে, পদটাও নির্ণয় করবে, মানটাও নির্ণয় করবে। তাহলে বলবে এত এর বিস্তৃতিতে বৃহত্তম পদের জন্য বা সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদের জন্য, এই কথাটা বলে নিবা, বৃহত্তম পদের জন্য টি অফ r+1 ডিভাইডেড বাই টি অফ আর এত ইকুয়ালস টু 1, অবশ্যই মডুলাস। এই চলো ভ্যালু বসাই, আমি একবারে বসাচ্ছি। হ্যাঁ, n মাইনাস আর, n কত দেখো 21/2 মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর, এটা সমান, ও সরি বি বাই এ বারবার ভুলে যাই, দেখছো বি বাই এ, বি কত, বি অ্যাকচুয়ালি এক্স, আর এক্স মানে তো 2/3, এটার মডুলাস ভ্যালু এত ইকুয়ালস টু 1। আচ্ছা, তোমরা অনেকে কনফিউশনে পড়তে পারো যে ভাইয়া ধরেন ফর এক্সাম্পল আমি একটা ইকুয়েশন সলভ করতেছি 2x, এটা সমান 1, এখন মডুলাস মানে তো মডুলাসটা উঠাইতে হয়, উঠাইলে পরে চলে আসে প্লাস মাইনাস 2x ইকুয়ালস টু 1, তাহলে এখানে এসব প্লাস মাইনাস আসলো না কেন? আমরা কিন্তু এখানে ওই কাজ করতেছি না, ইকুয়েশন সলভিং এর জন্য যে মডুলাস উঠাই দিই সেটা করতেছি না, বরং মডুলাস প্রয়োগ করে নেগেটিভকে পজিটিভ বানাচ্ছি। মানে আরও ঋণাত্মক সম্ভব না, আর কিন্তু ধনাত্মক হবে, কারণ কোনো একটা টার্ম পদ সংখ্যা সেটা কিন্তু ধনাত্মক হবে। হ্যাঁ, আর 0 আসতে পারে, কারণ আর 0 মানে ওই যে 0+1তম পদ মানে প্রথম পদ, বুঝছো? মডুলাস মানে আরও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, সকল সংখ্যাকে পজিটিভ বানায় দিবে যদি নেগেটিভ থাকে আর কি। দেখো এখানে নেগেটিভ ছিল না, এটা অলরেডি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই আর মডুলাসের কোনো কাজ হয়নি, থাকলে ও করতো আর কি। ঠিক আছে, চলো আমরা এখানে ক্যালকুলেশন করি কি হবে। এখানে তো আবার লসাগু নিতে হবে না, এগুলো করতে খুব এখন প্যারা লাগতেছে। আচ্ছা, এই যে 2 দিয়ে গুণ করে দিই, উপরে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 21 হয়, -2r হয়, প্লাস হচ্ছে 2 হয়, আর নিচে হয় 3r, এত সমান হলো 1। এই তাহলে ফাইনালি দেখো কি থাকে, 21 আর 2 হয়ে যাবে হলো 23, 23 - 2r সমান ওই পাশে 3r, তাহলে ফাইনালি 23 ইজ ইকুয়ালস টু 5r। এবারও ফ্র্যাকশন আসবে, তাহলে r এর ভ্যালু কিন্তু 23 ডিভাইডেড বাই 5, 4×5 20, সো 4 থেকে একটু বেশি, তাই আমরা বলে দিতে পারি একদম 4-এর কাছাকাছি, তার মানে পঞ্চম পথটা এখানে। তাহলে কিন্তু আমাদের 5th টার্ম হলো বৃহত্তম পথ। এই দুইটাতে কিন্তু একটা একটা করে আসলো, একটা দুইটারটা করা লাগবে, এবং তোমরা ওই পথটা নির্ণয় করে ফেলো। এই পার্টটা হলো HW, মানে তোমাদের পরে বের করতে হবে টি অফ 4+1 এটা ইকুয়ালস টু 1, বুঝছো? আশা করি করতে পারবে। তাহলে সলভ করার ওয়েটা আই গেস বুঝতে পারছো। চলো লাস্টে একটা করি, এটা আই গেস 2টা পদ আসবে, এটাই আসা উচিত, ওরকমভাবেই স্লাইডটা সাজাইছিলাম অনেক আগে, তো এখন মনে নেই আসলে। আচ্ছা, এক্স এর ভ্যালু হচ্ছে এত দেওয়া আছে, এত এর বিস্তৃতিতে আমাদের সাংখ্যিক মানের থেকে বৃহত্তম পদটা নির্ণয় করতে হবে। আমি আর বাংলা কথা লিখতেছি না, সেই একই জিনিস আমরা ধরে নিব টি অফ r+1 ডিভাইডেড বাই টি অফ আর এত ইকুয়ালস টু কি 1। তাহলে শুরু করে দাও। n মাইনাস আর, n কত, -3, অবশ্যই মডুলাস, n হলো -3, এই যে n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর এত ইন্টু বি বাই এ, বি দেখো কেয়ারফুলি -x, কিন্তু আবার x এর মান তো প্রশ্নে দেওয়াই আছে, x হলো 3/4, তাই -3/4 বসবে, এগুলো কিন্তু ভুল হয়ে যাবে, x কিন্তু নেগেটিভ আছে এখানে। ওকে, এত ইজ ইকুয়ালস টু 1, দেন আমরা যদি সরল করি দেখো ওই মাইনাসে মাইনাসে এগেইন প্লাস হয়ে গেছে, বুঝছো? +9 দেন প্লাস থ্রাইস আর, আর এটা হয়ে যাবে -3, নিচে তো হয়েছে 4r, এই এত ইকুয়ালস টু 1। তাহলে দেখো কি থাকে, উপরে থাকতেছে 6 + 3r এত ইকুয়ালস টু 4r, এই দেখো চলে আসলো, তাইলে 3r ওই পাশে চলে গেলে r ইজ ইকুয়ালস টু কিন্তু 6, তাহলে আর 6 চলে আসার মানে কি, আর 6 চলে আসার মানে হচ্ছে সপ্তম আর ষষ্ঠ, এই দুইটা পদই কিন্তু আমার সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ। কেন? আমরা এই যে এই দুজনকে ধরছি না, 6 বসাও, 6 + 1 মানে 7, আর এটা হলো 6 আর 7, এই দুইটাই সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদ। এবং পদের যে মানটা নির্ণয়, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করাই দেইনি। একটা হলো টি অফ 6 + 1 বের করবা, আর এটা টি অফ 5 + 1 বের করবা। আশা করি পারবা, আশা করি করতে পারবা, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের সাংখ্যিক মানের দিক থেকে বৃহত্তম পদের যে কনসেপ্ট। প্রথমে বেসিকটা বুঝতে হবে যে মিনিংটা কি, এবং এই যে সংখ্যা রেখার মতো একটা জায়গা আমি দেখাইছি, এটা যদি বুঝতে পারো তখন দেখবা যে অ্যাকচুয়ালি ফিল করতে পারতেছে আমি করতেছিটা কি। তাহলে শুধু অঙ্ক করলে কিন্তু কেমন জানি মনে হবে, অঙ্ক করতে যায় অলওয়েজ এই কাজ করতেছি, কিন্তু বুঝতে পারবা না। কিন্তু অঙ্ক করার সময় জাস্ট এই স্টেপটা মনে রাখতে হবে আর কি। যখন 2টা আসবে একদম পূর্ণ সংখ্যায় আনসার আসবে, যখন একটা আসবে
কম ভ্যালুটা নিতে হবে। দেখো 4 পয়েন্ট সামথিং, তাই আমি 4 নিব, নিয়ে 4+1 তম মানে 5th পদটা হবে আমার বৃহত্তম। বুঝছি? ঠিক আছে, চলো আমরা এখন আমাদের দ্বিতীয় যে টাইপ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধারার যোগফল নির্ণয়, সেটাতে চলে যাই। এবং এখানে দেখো আমরা সব ধরনের ধারার যোগফল অ্যাকচুয়ালি নির্ণয় করব না, আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের নেগেটিভ পাওয়ার যদি থাকে, ধরো 1+x হোল টু দি পাওয়ার n, n যদি ঋণাত্মক হয় বা ভগ্নাংশ হয়, তখন এটা কিন্তু একটা অসীম ধারার মতো কাজ করে। তো আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয় এই চ্যাপ্টারে করতে পারি দ্বিপদী বিস্তৃতিকে ব্যবহার করে। কারণ আমাদের প্রত্যেকটা দ্বিপদী বিস্তৃতি n যদি স্বাভাবিক সংখ্যা না হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, তাহলেই কিন্তু ওই বিস্তৃতিটা একটা কি চলে আসে, অসীম ধারা চলে আসে। তো এটাকে ব্যবহার করে আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা কোন ধরনের ধারা সমষ্টি নির্ণয় করব? নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে অসীম ধারা, অসীম ধারা। নাম্বার 2 হচ্ছে দেখবা এই যে আকারগুলো ধারার এরকম, মানে টার্ম বাড়তেছে ধারায়। দেখো লব আর হর এগুলোতে অনেকগুলো উৎপাদক গুণাকারে আছে। দেখো এই উৎপাদকগুলো গুণাকারে আছে। এখন প্রথমে ছিল উৎপাদক একটা, পরে দেখো উৎপাদক দুইটা, পরে উৎপাদক তিনটা, মানে গ্র্যাজুয়ালি টার্ম বাড়বে। কেন? দেখো আমাদের যে নর্মাল বিস্তৃতি, ধরো আমি 1+x হোল টু দি পাওয়ার n এটা নিচ্ছি, এখানে কি ঘটে 1+nx প্লাস, দেখো একটা করে টার্ম কিন্তু বাড়তেছে। তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি একটু লক্ষ্য করো, টার্ম কিন্তু বাড়তেছে। কিভাবে? n এর সাথে দেখো n-1 চলে আসছে, নিচে আবার 1 × 2, 1 × 2, এরপরে কি আসবে 1 × 2 × 3, উপরে n × n-1 n-2। সো গ্র্যাজুয়ালি টার্ম সংখ্যা বাড়বে। তাহলে এটা আমরা বলতে পারি লব ও হরে উৎপাদক বা গুণনীয়ক যাই বলো, উৎপাদক সংখ্যা গ্র্যাজুয়ালির বাংলা যেন কি, ক্রমাগত বাড়বে। আর আরেকটা জিনিস দেখতেছো, 1 দিয়ে কিন্তু শুরু হইতে হবে। 1 দিয়ে শুরু না হইলে প্রবলেম আছে। 1 দিয়ে শুরু না হইলে কিন্তু আমরা যে আদর্শ বিস্তৃতিগুলো বানাইছি সেটাই কনভার্ট করতে পারবো না, কারণ আমাদের ফর্মুলা কিন্তু এরকম, এটার ফর্মুলা আমরা জানি, বা 1- দিয়ে এটার ফর্মুলা জানি। সো 1 দিয়ে স্টার্ট হইতে হবে। তাহলে 3 নাম্বার পদ হলো, মানে 3 নাম্বার পয়েন্ট হলো প্রথম পদ 1 হতে হবে, প্রথম পদ 1 হতে হবে। আসলে মানে আমাদের তো আর ওই ধারা আসবে না যেগুলো আমি সমাধান করতে পারবো না, বা ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো না। যেগুলো করা যাবে এই অধ্যায়ের কনসেপ্টে সেগুলোই আসবে। তো আমাদের কিন্তু দরকার হবে না এগুলো অ্যাকচুয়ালি চেক করা। তারপরে একটু দেখাইলাম আর কি, যে হ্যাঁ তুমি যদি খেয়াল করো যে ধারাটা তোমাকে সমষ্টি নির্ণয় করতে বলছে, যেখানে অ্যাকচুয়ালি এটা ঘটতেছে। তো আমাদের জাস্ট কাজ হবে এটাকে একটা দ্বিপদী বিস্তৃতিতে কনভার্ট করা। কিভাবে করবো দেখো, আমরা ধরে নিব যে কোনো একটা বিস্তৃতি, ধরো আমার বিস্তৃতিটা এরকম 1+x হোল টু দি পাওয়ার n, সেটা ইকুয়ালস টু কত বলো, 1+nx প্লাস n × n-1 × x² ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডটের আর অনেক কিছুই তো আছে। এখন করবা কি, প্রশ্নে যেটা দেওয়া এটাও তুমি উঠাবা, আর পরের লাইনটাও তো তুলবাই। এরপর এভাবে বলতে পারো 1 কে 2 এর সাথে তুলনা করে পাই, 1 কে 2 এর সাথে তুলনা করে পাই। বলো তো তুলনা করে কি পাচ্ছি? 1 মিলে গেছে, এটা তো তুলনা করার কিছু নাই। বাট পরের পদগুলো থেকে দেখো আননোন সলভ করতে পারবো আমরা। তাহলে একটা টার্ম কি পাইলাম, nx মানে হচ্ছে 3/4, এটা গেল প্রথম একটা টার্ম। তৃতীয়টায় যাও, তৃতীয়টা দেখো এই দুইটা সমান হবে অবশ্যই। তাহলে n × n-1 × x² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, এত ইকুয়ালস টু হবে, এটা এইভাবেই রাখা বেটার, বুঝছো, গুণ টুন করার দরকার নেই। 3 × 5 × 4 × 8। এখন জাস্ট দুইটা সমীকরণ, দুইটা আননোন, তুমি এর আর এক্স সলভ করলেই কিন্তু কাজ শেষ। কারণ দেখো তোমার এইটা আর এটা সমান, তাহলে এখান থেকে এন আর এক্স সলভ হয়ে গেলে এটা আর এটা সমান, এন্ড এটা তো সমাধান করা ইজি। এই অসীম সংখ্যক তো যোগ করতে পারবো না, বাট এটা তো ইজিলি যোগ করে বের করা ফেলা যাবে যদি আমি এক্স আর এন জানি। তাহলে কিন্তু আমার সমষ্টি নির্ণয় হয়ে যাবে। তাহলে এখন জাস্ট দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। এটা অনেক ক্লামজি হয়ে যায়, অনেকে অনেকভাবে করো, জাস্ট চেষ্টা করবে কি রিপ্লেস করতে, তাহলে বেটার হয়। তো আমরা করবো কি, রিপ্লেস করার ট্রাই করবো। আমি এটাকে 3 নাম্বার বলতেছি কারণ উপরে যেহেতু 1 আর 2 বলছি। রিপ্লেস বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, গুণ করে দাও। প্রথমে লেখা যায় কিন্তু n² - n, আবার প্রত্যেকের সাথে কিন্তু x² আছে, তাই না? প্রত্যেকের সাথে x² আছে, ডিভাইডেড বাই 2, এটা সমান হলো 3/4 × 5/8। এই যে এখানে আমি এই কাজটা করবো। দেখো 3/4 মানে ছিল nx, তাহলে শুধু শুধু এখানে 3/4 না রেখে এখানে nx বসায় দাও। একটু খেয়াল করো তো, এখানেও nx আছে, এখানেও nx আছে, এখানেও nx আছে, সবগুলো nx একসাথে কাইটা দেওয়া যায় কিনা। সমীকরণের উভয় পক্ষকে
একই সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায়, একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আচ্ছা আমি এত দূরে তো যাওয়ার দরকার নেই, এখানেও তো একটু ক্যালকুলেশন করা যায় তাই না, এখানেও একটু করা যায়, এখানে আমরা একটু করে নিই, তাহলে এটাতে একটু পরে যাই। তাহলে আমরা কি করতেছি দেখো nx দ্বারা উভয় পক্ষে ভাগ করতেছি, এখানে কিন্তু nx এর হোল স্কয়ার আছে, তাহলে একটা চলে গেলে একটা nx থাকবে, রাইট। এখানে দেখো n আর x স্কয়ার, তাহলে nx দ্বারা ভাগ করলে একটা x থাকবে, গেল। ডিভাইডেড বাই 2 তো ছিলই, সমান ওই পাশের nx ও গায়েব, শুধুমাত্র আছে 5/8। দেখছো কত ইজি হয়ে গেল। এন বলবো ভাই এখনো তো সলভ করা যাবে না, আবার nx বসাও, nx মানে 3/4, এই 3/4 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 সমান 5/8। এখন তাকায় দেখো একমাত্র অজানা রাশি হলো x। দেখছো সমীকরণটা এইভাবে অ্যাপ্রোচ করলে সলভ করাটা ইজি হয়, না দেখবো অনেক ক্লামসি হয়, অনেক লেন্দি ক্যালকুলেশন হয়, ওইগুলো করা যাবে না, ঠিক আছে। কারণ এই টাইপের ধারার সমষ্টি নির্ণয় এই টাইপেরই ক্যালকুলেশন আসবে বারবার, তো এটা কিভাবে ইজিলি করা যায় সেটা একটু দেখাইলাম আর কি। অলরাইট 3/4 মাইনাস এক্স সমান 2 ওই পাশে গুণ করে দাও, তাহলে 5/4 হয়ে যাবে আমার যতদূর মনে হয়, হ্যাঁ 2 উপরে গেলে কাটাকাটি হবে, আর আবার 4 দ্বারা গুণ করে দাও, তাহলে হবে 3 মাইনাস 4x সমান হচ্ছে 5। এরপরে এগুলো ক্যালকুলেটর ব্যবহার করবা, কি আর হাতে হাতে করতেছি, আচ্ছা করেই দিই যেহেতু করছি। তাহলে 4x সমান দাঁড়াচ্ছে হলো 4x সমান দাঁড়াবে 3 মাইনাস 5, তাহলে x সমান দাঁড়াবে -2/4, দ্যাট মিনস x এর ভ্যালু হচ্ছে নেগেটিভ হাফ, x এর ভ্যালু নেগেটিভ হাফ। আচ্ছা কেউ কি এখনই গেস করতে পারবা যে আমার n যাই আসুক সেটা ধনাত্মক না ঋণাত্মক? এটা অবশ্যই কিন্তু ঋণাত্মক, কারণ কি তুমি একটু ধারাটার দিকে তাকাও, প্রত্যেকটা পদ পজিটিভ। আমাদের এই আকারে যদি x আর n দুইটাই নেগেটিভ হয় তখনই কিন্তু প্রত্যেকটা পদ পজিটিভ আসতো, মনে করে দেখো, সেটা কিন্তু গেস করা যায়, ঠিক আছে। আর লাগবে না, আমরা এটা পেয়ে গেছি, আর এখানে বসালেই তো n চলে আসবে। তাহলে 1a x এর মান বসিয়ে, আমি এই প্রথম ম্যাথটা একদম ডিটেলসে ভেঙে ভেঙে লিখে দিছি সব, এরপর এত কথা লিখবো না, জাস্ট ক্যালকুলেশন দেখাবো, ঠিক আছে। তাহলে 1 এ x এর মানটা বসায় দাও, মাথা ব্যথাটা প্রচুর বাড়তেছে। n ইন্টু x হচ্ছে -1/2, x হচ্ছে -1/2, এত ইকুয়ালস টু 3/4। এই এবার জাস্ট এটাকে ওই পাশে পাঠাও, তাহলে n সমান আমরা পেয়ে যাব কত, মাইনাস আসবে আর এখানে আসবে 3/2, তাহলে -3/2, এটাই চলে আসতেছে। তাহলে আমাদের তো এখনো সমষ্টি নির্ণয় হয় না, সমষ্টি তো নির্ণয় করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে কি স্পেস হবে? দাঁড়াও, স্পেস তো হবে, এই জিনিসগুলোকে চাইলে একটু পিছিয়ে নেওয়া যায়। তোমরা একটু ভিডিওটা টেনে নিতে পারো। এখন আমি এগুলাকে একটু ছোট্ট করে দিই, এই দেখো কত কারসাজি করলো। তার মানে আমাদের এই পুরো জিনিসটা মানে হচ্ছে এটা, আবার এটা মানে হচ্ছে এটা। তার মানে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস 3/4 প্লাস 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 8 প্লাস ওইটাও যদি লেখো 3 5 7, এটা হলো 4 8 12। খেয়াল করছে এদের মধ্যে একটা কিন্তু সাধারণ অন্তর আছে, দেখো 3 করে করে সরি 2 করে করে বাড়ছে, 3 এখানে 4 করে করে বাড়ছে, মানে লব আর হরে এই জিনিসটা ফলো করতেছে। এখান থেকে একটা শর্টকাট দাঁড় করানো যায়, এত ইজ ইকুয়ালস টু আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে 1x মানে কত -1/2, তাহলে 1 -1/2 হোল টু দি পাওয়ার -3/2। এটা সলভ করা কোনো ব্যাপার, জাস্ট ক্যালকুলেটরে উঠায় দাও, মুখে মুখে করা যায়। দেখো হাফের পাওয়ার -3/2, হাফের পাওয়ার -3/2 মানে কি বুঝো? প্রথমত দেখো মাইনাস পাওয়ার মানে কিছুই না, জাস্ট নিচে আছে, মানে উল্টায় দাও, ইনভার্স। ইনভার্স মানে কি হাফে উল্টাইলে 2 হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 3/2। 3/2 আবার কি জিনিস? 2 কে কিউব করো 8, পরে 8 কে আবার হাফ করে দিও, হাফ মানে হলো রুট করা, 8 কে রুট করলে দেখবা 2√2 আসে, বুঝছো? দেখবে এটা 2√2 আসার কথা। আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে কনফার্ম হয়ে নিই। আচ্ছা ক্যালকুলেটর মনে হয় নামাই নেই ভার্সিটি থেকে এসে, তাই এখন আর নামাতে যাচ্ছি না, ঠিক আছে। আবার অন্য রুমে যেয়ে নামাতে গেলে আমার শরীরের অবস্থা টাইট হয়ে যাবে। আশা করি ভুল হওয়ার কথা না, তোমরা একটু তাও রিচেক করে নিও। মানে এই পার্টের ক্যালকুলেশন তো পারবা ভাই, মেইন জিনিস তো আসলে এই জায়গাটা, বুঝলাম? ঠিক আছে, তাহলে অ্যাপ্রোচটা খেয়াল করছে, এই সেম কাজ দেখো আমরা এখানে আরো অনেকগুলা ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে করবো একই কাজ, প্রত্যেকটা ম্যাথে করবো। দেখো এটার সাথে আগেরটার পার্থক্য কি? এটার সাথে আগেরটার পার্থক্য জাস্ট দেখো চিহ্নটা প্লাস মাইনাস এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কাজ করি, চলো এটা শর্টকাটে কিভাবে করবে একটু দেখে ফেলি। যদিও তোমাদের এই অধ্যায়ে আমি খুব বেশি শর্টকাট দেখাই নাই, আমি অ্যাকচুয়ালি ফোকাস করছি যে কনসেপ্টটা বিল্ড আপ হোক। শর্টকাট হলো আলাদা এমসিকিউ ক্লাস যেখানে নিব সেখানে একটু দেখানোর ইচ্ছা আছে, তাহলে কি হয় তোমরা শুধু শর্টকাটই শিখো। দেখো এটা ডিরেক্টলি তুমি সলভ করে ফেলতে পারো। প্রথমত তুমি কিন্তু জানো যে আমার nx মানে কত 3/4, এটা তো এমনিই দেখে বোঝা যায়, এত কিছু চিন্তা করা লাগে না। তাহলে nx হলো 3/4, এতটুকু জানি। এই
এখন এখান থেকে তুমি n পেয়ে যাবা, n হয়ে যাবে 3/4 ইন্টু দেখো x, মানে দ্বিতীয় যে পদ সেটাকে x দিয়ে ভাগ করলে n পাওয়া যায়, রাইট? এখন xটা কি জিনিস? x হচ্ছে কিছুই না, উপরে হবে দেখো উপরের পদগুলোর অন্তর নাও, উপরের পদগুলোর যে অন্তর এই যে দুইটার মধ্যে কত আছে 2 করে, আর নিচের পদগুলোর অন্তর হলো 4 করে, তাহলে x এর ভ্যালু দেখো হাফ আসবে। আসলেই মিলায় দেখো, আগের স্লাইডে কিন্তু আমরা x এর ভ্যালু হাফই বের করছিলাম। আমরা এখান থেকে শুধু সংখ্যায় মানটা বের করতে পারবো, মানে অ্যাকচুয়ালি চিহ্ন কিন্তু বের করতে পারবো না, চিহ্ন বের করে টেকনিক বলতেছে। তাহলে কি করলাম, উপরে হলো লবের যে উৎপাদকগুলো তাদের অন্তর, একটু লিখে দিই যেহেতু শর্টকাট দেখাচ্ছি। তাহলে এখানে নিব হচ্ছে লবের উৎপাদকের সাধারণ অন্তর, আর নিচে হবে কি একই জিনিস, জাস্ট হরের উৎপাদকের, তাহলে আর একই জিনিস তো নিয়ে লাভ নাই, লিখে লাভ নেই আর কি, নিয়ে তো অবশ্যই লাভ আছে। এই যে হরের উৎপাদকের সাধারণ অন্তর, তাহলেই কিন্তু কাজ হয়ে গেল। এই দেখো এটাই করছি, কিরকম দেখো x ইজ ইকুয়ালস টু, উপরে দেখো কত করে করে বাড়তেছে, 2 করে করে বাড়তেছে, নিচে দেখো 4 করে করে বাড়তেছে, তাহলে 2/4 মানে x এর মান আসবে হাফ। আর x নিয়ে বসায় দাও, x নিয়ে যদি বসায় দাও 3/4 ইন্টু হাফ, দেখো n ও পায়ে গেছো 3/2। আর ঝামেলা হচ্ছে চিহ্ন কোত্থেকে পাবা, এই জন্যই যে বিস্তৃতি সম্পর্কে আইডিয়া লাগবে। আমরা কিন্তু জানি যে কখন প্রত্যেকটা পদ পজিটিভ আসে, যদি x আর n দুইটাই নেগেটিভ হয়। মনে করে দেখো কার কার মনে আছে 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1 এটা করব, আর 1 মাইনাস x হোল টু দি পাওয়ার -1 এটা হলো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব। দেখো প্রত্যেকটা পদ পজিটিভ অসীম পর্যন্ত, আর এটা ছিল কি 1 মাইনাস x, বিজোড় পাওয়ার সংবলিত পদগুলো নেগেটিভ ছিল, x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস অসীম পর্যন্ত। বলো বুঝছি কিনা? তাহলে এরকম প্লাস মাইনাস অল্টার হলে একটা পজিটিভ একটা নেগেটিভ, স্পেশালি এক্সটা পজিটিভ এনটা নেগেটিভ, আর এরকম হলে তো দুইটাই নেগেটিভ। তার মানে এখান থেকে বুঝতে হবে যে এক্সটা আসবে নেগেটিভ হাফ, তাহলে এনটা বরাবর -3/2। তো শর্টকাটে দেখো অনেক ইজি, কিন্তু এমসিকিউতে জাস্ট দেখে উত্তর বের করে ফেলা যায়। ক্যালকুলেটরে এটা করবা, করে জাস্ট এন আর এক্স সলভ করলেই তো পরে ওখানে বসায় দিচ্ছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাই তো সমষ্টি না, ফাইনালি সমষ্টিটা কি এটা, এখানে জাস্ট ভ্যালুগুলো বসাও, ক্যালকুলেটরে উঠাও, উত্তর শেষ। বুঝলাম, বাট রিটেনটা কিন্তু পারতে হবে, রিটেনটা হলো মেইন, রিটেনটা পারতে হবে। আশা করি বোঝা গেছে। চলো আমরা ফাইনালি তাহলে আরও কিছু ম্যাথ করে ফেলি, তাহলে এটা তো পারবা, এটা সেম ম্যাথ জাস্ট মাইনাস আছে, এটা একটু হোমওয়ার্ক করে ফেলো নাকি করাই দিব? আচ্ছা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে একটু করাই দিই, কারণ নেগেটিভটা যদি ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয় ঝামেলা লাগতে পারে। তাহলে আমি আর ওই জিনিস লিখে নিচ্ছি না, এই যে আমরা তো এটার সাথেই তুলনা করব, এটা তোমরা লিখে নিও। আমি ডিরেক্টলি দেখো বলতেছি যে আমাদের nx এখানে আসবে তুলনা করলে -3/4 এই, আর n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এত ইন্টু এক্স স্কোয়ার, সেটা আসবে হলো 3, 5, 4, 8। প্রথম কাজ ওই আগের মতো রিপ্লেসমেন্ট, তাহলে কি হবে n স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস n ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান 3/4 এর জায়গায় বসাই দিবে এবার নেগেটিভ nx। বুঝছো তো কেন নেগেটিভ? আশা করি বুঝছো। ওকে, এবার nx দ্বারা ভাগ করে দাও, কি হবে একটা nx থাকবে মাইনাস n তার থাকবে না, এখানে শুধু x থাকবে, x ডিভাইডেড বাই 2 সমান এখানে কিন্তু nx চলে গেলে -5/8। বাস এখন আবার ভ্যালু বসাও, -3/4 মাইনাস এক্স এত ইকুয়ালস টু -5/4। দেন জাস্ট আর একটু ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে কিন্তু খুব একটা কঠিন কিছু হয় না, আগেরটার মতোই কিন্তু আছে। তাহলে -3 4 দ্বারা গুণ করে দিছি আর কি, -4x এত ইজ ইকুয়ালস টু -5। তাহলে ফাইনালি কত থাকে দেখো, 4x এ পাশে চলে যায়, -3 + 5, তাহলে এক্সটা এখানে পজিটিভ চলে আসবে আর কি। তাহলে কত হচ্ছে দেখো, এই যোগ করতে পারতেছি না হঠাৎ করে মাথায়, দেখছো? তাহলে 2 আসবে ডিভাইডেড বাই 4, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে হাফ। এই এক্স দেখো পজিটিভ যে আসবে এটা কিন্তু আগেই বোঝা যায়, এক্স যে পজিটিভ আসবে এটা কিন্তু আমরা আগেই শর্টকাট থেকে প্রেডিক্ট করছি যে প্লাস আর মাইনাস হলেই কিন্তু এরকম টার্ম আসবে, কই এটা না, এই যে এরকম অল্টার করে টার্ম আসবে, আমরা আগেই প্রেডিক্ট করে ফেলছি। এবার এক নঙ্গে জাস্ট বসায় দাও, nx মানে কি ছিল -3/4, তাহলে জাস্ট n ইন্টু হাফ এত ইকুয়ালস -3/4, 2 দিয়ে কেটে দাও, তাহলে এই কাজ শেষ, মানে -3/2। তাহলে ফাইনালি আমাদের যে সমষ্টি সেটা হবে 1 প্লাস হাফ এর পাওয়ার -3/2। এটা একটু সলভ করা শিখতে হবে। দেখো 3/2 এর পাওয়ার -3/2, আর কখনো নেগেটিভ রাখবা না, নেগেটিভ মানে ইনভার্স করে দাও, যে কোনো নেগেটিভ পাওয়ার মানে জাস্ট নিচে ওইটা আছে, মানে উল্টায় দাও, উল্টা দিলে কি হবে 2/3 এর পাওয়ার 3/2, এন্ড 3/2 দুইজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, 2 কে আগে কিউব করো কত হবে হাফ, সরি 8, কিন্তু হাফ এখনো বাকি, ডিভাইডেড বাই 3 কে কিউব করো কত হবে 27, 3 × 3 = 9, 3 × 9 = 27, কিন্তু হাফ এখনো বাকি।
এবার রুট করো, উপরটা দেখবা 2 রুট 2 আসছে, নিচেরটা 3 রুট 2 আসছে। এই যে এমসিকিউতে এই অপশন থাকে, আমরা ক্যালকুলেটরে যদি করি তাহলে কিন্তু দশমিকের ভ্যালুটা এটার কাছাকাছি যাওয়া অনেক ডিফিকাল্ট, মানে মিলানোটা, এটা তো বুঝবা না যে এটাই যে আসবে। তো এটা অনেকে পারে না, এই জন্যই আর কি ক্যালকুলেশনটা দেখাইছে যে এই সরলটা কিভাবে এত মিলাবা। তারা বলতে পারে প্রমাণ করো যে এত সমান এইটা দিয়ে দিছে, তখন তার দশমিক ভ্যালু লিখলে হবে না, এক্স্যাক্টলি এটা লিখতে পারতে হবে। সেটা কিভাবে লিখবা সেটা একটু গাইড করে দিলাম, আশা করি বুঝছো, আশা করি বোঝার কথা। সিমিলার দেখো আরও 2-3টা ম্যাথ আছে, করায় দেওয়া উচিত, আসলে করায় দেওয়া উচিত। খেয়াল করো এখানেও দেখে প্রেডিক্ট করে ফেলো তো কি হচ্ছে, অল্টার করতেছে না, তাহলে কিন্তু এক্স পজিটিভ আসবে, ওয়াই নেগেটিভ আসবে, আগেই বুঝে যাওয়ার কথা। তাও চলো আমরা স্টার্ট করি। এন এক্স সমান আসবে নেগেটিভ হাফ ইন্টু 1/3, দেন এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান কি আসবে হাফ 3/4 আর হচ্ছে 1/3 স্কোয়ার। এই তাহলে কি থাকে দেখো, এন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 এত ইকুয়ালস, এখানে একটু এটাকে আনার চেষ্টা করো। দেখো 3 স্কোয়ার না, 3 কাটো, তাহলে একটা 3 হয়ে যায় কিন্তু, তাহলে হাফ, আবার এই 3 আসলে কেটে গেছে, 1/3, এই 3 কেটে গেছে, আর এখানে আবার 1/4 আছে, ঠিক করছি কি, এই 3 কাটা গেলে 1/3 1/2, হ্যাঁ এরকমই থাকে, ঠিক আছে। এবার সব ভ্যালুগুলো বসাই, এত বাই 2 ইকুয়ালস টু আমাদের হাফ, আর এটার জায়গায় আমি বসাইতে পারি মাইনাস 1/4, দেখো থাকবে, আর এই পার্টটুকু থেকে আমি এনএক্স বসাতে পারি, নেগেটিভ এনএক্স আর কি। এবার এনএক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে এগেইন এনএক্স মাইনাস একটা এক্স ডিভাইডেড বাই 2 সমান মাইনাস 1/4। একই কিন্তু ক্যালকুলেশন, এবং আমি এমনভাবে তোমাদের ক্যালকুলেশনটা করে দিছি, কয়েকটা ম্যাথ বারবার করতেছি, এটা কিন্তু মাথায় বসে যাবে এবং অনেক প্রেডিক্টেবল হবে আর কি। একই ক্যালকুলেশন বারবার, সেই এনএক্স বসাও, এনএক্স কাটাকাটি করো, আবার দেখো এনএক্স বসাবো, মানে মাইনাস 1/6, কেন এই দুটো গুণ করে দিছি আর কি। এখন মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2 এত সমান মাইনাস 1/4। ওকে, দেন নেগেটিভ 1/6 নেগেটিভ এক্স সমান নেগেটিভ হাফ, 6 দিয়ে গুণ করে দেই, তাহলে 1 প্লাস 6x সমান হচ্ছে 3। এই তো 6x সমান দাঁড়াবে 2, তাহলে x এর ভ্যালু 1/3। দেখো আমরা কিন্তু আগেই প্রেডিক্ট করছিলাম এক্সটা পজিটিভ আসবে, তাহলে x যদি 1/3 হয়, এখানে বসিয়ে দাও 1/3 1/3 কাটা, তাহলে n আসবে 1/2। তাহলে আমরা এটাও বের করে ফেলতে পারবো, n আসবে নেগেটিভ 1/2, কিন্তু n এর ভ্যালুটা ঋণাত্মক। এবার চলো সমষ্টি বের করে ফেলি, সমষ্টি জাস্ট কি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, দ্যাট মিনস 1 প্লাস 1/3 হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ। এখন এটা করলে কিন্তু 4/3 আসবে, এটার পাওয়ার নেগেটিভ হাফ, নেগেটিভ মানে উল্টায় দাও, 3/4 এর পাওয়ার হচ্ছে হাফ, দ্যাট মিনস কিছুই না √3/√4, দ্যাট ইজ 2। দেখছো, তুমি দেখবে অনেকভাবে ক্যালকুলেটর এগুলো বসাইছো, এই ভ্যালুগুলো কিন্তু আনতে পারবা না, তখন এই ক্যালকুলেশন যে করতে হয় এটা একটু দেখাই দিচ্ছি, বুঝছি, ঠিক আছে। তাহলে এরপরেরটা না করা, এটা দিয়ে বলে দিই চলো, এটা হচ্ছে ওই শর্টকাট। ও এটা তো শর্টকাট করতে পারবো না, কারণ দেখো গ্র্যাজুয়ালি ওরকম বাড়তেছে না, মানে আমরা তো তখনই পারি যদি এই দুইটা পদের মধ্যে ওই পার্থক্যটা জানি, বুঝো নাই? হ্যাঁ, ওটা একটু বানায় নিতে হবে আর কি, শর্টকাট করা যাবে বাট একটু বানায় নিতে হবে। কীরকম দেখো, 1 প্লাস আমাদের 2 আছে, আর ধরো 1 আছে, আর নিচে কি কি আছে দেখো, 2টা 3, না এটা দেখো হবে না, বুঝছো, এখানে দেখো 3 টু দি পাওয়ার 4, সাধারণ অন্তরটা বের করা একটু ডিফিকাল্ট, বুঝছো। যখন এরকম সরাসরি দেওয়া থাকে তখন আর কি শর্টকাটটা করা যায়। তারপর তোমরা এখানে ট্রাই করো, তোমরা এখানে ট্রাই করো, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। এই যে এইটাতে চলো শর্টকাটটা একটু দেখাই দিই, এখানে শর্টকাটটা দেখাই দিই। আমরা জানি কি শিখছিলাম, এক্স হবে উপরে কি বলো, লবের যে পার্থক্যগুলো কত করে আছে দেখো, 2 করে করে বাড়তেছে, ডিভাইডেড বাই নিচে হরে যে পার্থক্যগুলো কত করে দেখো, 3 করে করে কিন্তু বাড়তেছে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছো। এন এক্স তো আমরা জানি ওই যে দ্বিতীয় যে পথটা, সেটা মানে 1 ইন্টু 3 সরি 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 6, তাহলে 3 তো কাটা, বেসিক্যালি 1/6 আর কি। তাহলে n ইন্টু এক্স কত দেখো 2/3, সেটা সমান 1/6, তাহলে n কত দাঁড়াবে 3/6 ইন্টু হলো হাফ, এ হলো 2, n এর ভ্যালু 1/4। তাহলে আমরা x আর n দুইটাই পেয়ে গেছি, বাট দেখো সব পজিটিভ, দ্যাট মিনস দুইটাই কিন্তু নেগেটিভ আসবে, শর্টকাটে কিন্তু চিহ্নটা আসে না, এটা বুঝে নিতে হয়, দুইটাই নেগেটিভ আসবে। তাহলে আমরা যদি এটা বের করতাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তখন কি হইতো 1 x কত মাইনাস 2/3, এই আর হোল টু দি পাওয়ার আসতো মাইনাস 1/4, দ্যাটস ইট। বিয়োগটা করো কত আসবে, 3 - 2 মানে 1/3, এটার পাওয়ার নেগেটিভ এত,
এটা ইনভার্স নেগেটিভ মানে কি ইনভার্স, তাহলে 3 টু দি পাওয়ার 1/4, সরি 3 টু দি পাওয়ার 1/4। এটা আসলে আর কি করবা, এটা তো এভাবেই রেখে দেওয়া যায়। 3 টু দি পাওয়ার 1/4 তার নির্ণয় করার কিছু নাই, তাই না? মানে এরকম √3 সেটাকে আবার দুইবার রুট করা আর কি। সো এটা আসলে আর করার কিছু নেই, এত আকারে রেখে দাও। এই আকারে রেখে দিয়ে তোমরা একটু ক্যালকুলেশনটা চেক দিয়ে নিও, জাস্ট ক্যালকুলেশনটা চেক দিয়ে নিও। ঠিক আছে, তাহলে এই একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক, এটা রিটেন স্টাইলেই করে ফেলো। এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা বুটেক্সে আসছিল, টেক্সটাইলে, এটা তোমরা রিটেন স্টাইলে কইরো, আর এমসিকিউ স্টাইলে একটু ট্রাই করো। আমি পরবর্তীতে এমসিকিউ ক্লাস নিলে এটা ক্লিয়ার করে দিব যে শর্টকাট দিয়ে করা যাবে কিনা। এই মুহূর্তে ভাই আর অ্যাকচুয়ালি শরীর আর চলতেছে না। ওকে, খেয়াল করো, ফাইনাল একটা ম্যাথ, এটা আমরা একটু দেখি। এই বিস্তৃতিটা আমরা তখনই করতে পারি যখন এটার যে অসীম ধারাটা সেটা যদি অভিসৃত হয় বা কনভার্জেন্ট হয়। আমরা চ্যাপ্টারের একদম শুরুর দিকে দেখছিলাম, 5.2 একদম শুরুর দিকে, লেকচার নাম্বার 4 কি 5-এ যতদূর মনে পড়ে আমার, লেকচার নাম্বার 5-এ খুব সম্ভবত। এটা তখনই অভিসৃত হইতো যদি এই যে 1 প্লাস মাইনাস যাই আছে সেটার মডুলাস ভ্যালু লেস দেন 1 হয়, মানে এই যে এই পার্টটা যদি হয়। এন্ড ওরা বলতেছে এটা প্রুফ করে দেখো, তাহলে এটার প্রুফটা করবো কিভাবে? এটা অ্যাকচুয়ালি এরকম, দেখো অভিসৃত মানে কি আমরা শিখছিলাম না যে তুমি অসীম পর্যন্ত চলে গেছো, যেতে যেতে প্রত্যেকটা পদ এমন আসবে যাতে করে ওদের প্রত্যেকে যদি আমি সাম করি সেই সামটা একটা ধ্রুব সংখ্যার দিকে অগ্রসর হবে। যেমন আমরা এরকম দেখছিলাম যে ধরো 1 প্লাস হাফ, দেন 1/4, 1/8, মানে ক্রমাগত এত ছোট হচ্ছে সংখ্যাগুলো, দেখা যাবে এই 1 ব্যতীত বাকি টার্মগুলো অ্যাড আপ করে 1 হচ্ছে, তাহলে 1 আর 1 এর 2। দেখো সমষ্টিটা একটা ধ্রুব সংখ্যার দিকে অগ্রসর হয়েছে, তার মানে এই ধারাটা কনভার্জেন্ট। বাট এটা প্রুফ করে কিভাবে? এটা দেখো, তুমি যত অসীমের দিকে চলে যাবা তত একটা পদের তুলনায় তার পরের পদটা ছোট আসবে সাংখ্যিক মানের দিক থেকে। চিন্তা করো, যত অসীমে যাবা একটা পদ থেকে তার পরের পদটা ছোট আসবে, তখনই কিন্তু সম্ভব যে তুমি একটা ধ্রুব সংখ্যায় রিচ করবা সবগুলা পদের সমষ্টি করতে পারলে। না দেখো, যদি ছোট না হইতো কখনো তার আমি রিচ করতাম না, ভ্যালুটা শুধু বাড়তোই, আর বাড়লে কিন্তু আর অভিসৃত থাকে না, কনভার্জেন্ট থাকে না, সেটা ডাইভার্জেন্ট হয়ে যায়, বুঝতেছি, অপসারী হয়ে যায়, অপসৃত হয়ে যায়, বুঝতেছি। দ্যাট মিনস আমাদের এখানে এই জিনিসটা প্রুফ করতে হবে যে ধরো আমরা টি অফ আর প্লাস 1 আর টি অফ আর এটা নিব, এই জিনিসটা লেস দেন 1 হইতে হবে। কেন? দেখো পরের পদটা আগেরটা তুলনায় ছোট, তখনই কিন্তু সাংখ্যিক মান লেস দেন 1 হয়। এবং এটা যেন তেন অবস্থায় না, শুরুতে হলো একটু, মাঝখানে হলো একটু, না একদম শেষ পর্যায়ে চলে গেছি, ধরো একদম অসীমে চলে গেছি, এক্স না, তোমরা তো লিমিট পড়ছো, এই যে এই পথটা আর ধরো একদম অসীমতম পদে চলে গেছো, সেই অসীমে যাওয়ার পরে এই ঘটনা ঘটতেছে যে পরের পদ তার আগের পদের থেকে ছোট হচ্ছে, ক্রমাগত ছোট হচ্ছে, এই শর্ত পালন করে কিনা এটাই আমাদের জাস্ট চেক করতে হবে। তাহলে চলো করি। এটার ক্ষেত্রে আমরা এই রেশিও কি লিখতে পারি বলো? যে কোনো বিস্তৃতিতেই কিন্তু আমরা ইজিলি এই রেশিও বের করা শিখছি, সেটা ছিল n-r প্লাস 1 ডিভাইডেড বাই আর। এই জিনিস ইন্টু আবার বি বাই এ আছে, বারবার হয়ে ভুলে যাই, এত ইন্টু বি বাই এ, এত হলো লেস দেন 1 আসতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রুফ করতে হবে। সো এটা তো লেস দেন 1 আগে থেকে বলা যাবে না, বুঝো নাই? ঠিক আছে, লিমিটিং ভ্যালু আর টেন্স টু ইনফিনিটি, এখানে ভ্যালুগুলো বসাও। আমাদের এন এর ভ্যালু দেখো হাফ মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর এত ইন্টু বি বাই এ। বি দেখো খেয়াল করে মাইনাস এক্স, কিন্তু মাইনাস এক্স ডিভাইডেড বাই 1, এটা থাকতেছে এত ইকুয়ালস টু, আমরা যদি এই পক্ষে যাই দেখো কি দাঁড়াবে, এই পাশে হাফের সাথে 1 যোগ হলে কিন্তু 3/2 হয়, 3/2 হাফ আর এই 1 যদি যোগ হয় তাহলে 3/2 হচ্ছে, মাইনাস আর থাকতেছে ডিভাইডেড বাই আরটা আছে ইনটু আমাদের নেগেটিভ এক্স ডিভাইডেড বাই 1ও আছে। এই আমাদের লিমিট কই গেল? লিমিটিং ভ্যালু আর টেন্স টু ইনফিনিটি, সেটা তো আছেই। ওকে, এগেইন লিমিটিং ভ্যালু আর টেন্স টু ইনফিনিটি, এই লিমিটটা তো তোমরা সলভ করতে পারবা। দেখো কি হয়ে যাবে, 3/2 আর আর কাটা গেলে -1, আর এখানে তো একটা মাইনাস এক্স গুণাকারে আছে, তাই না? তাহলে তুমি যদি লিমিটটা এখন বসায় দাও কি ঘটবে বলো? আর টেন্স টু ইনফিনিটি, সো 1/∞ তো 0 হয়ে যায়। আর এটা সরাসরি কিন্তু দেখেও বলা যেত, যারা লিমিট করছো এই পার্টটা থেকে শুধুমাত্র আমাদের 1 ইন্টু হলো -x আসবে, মানে বেসিক্যালি এক্স আসবে। আমাদের কি দরকার? ওই যে মডুলাস এক্স আমাদের তো দরকার ছিল, তোমাদের বললাম না এটা 1 লেস দেন 1 আসতে হবে, কিন্তু দেখলাম এটা আসছে এক্স। তার মানে সে কিসের উপর ডিপেন্ড করতেছে? যে এক্সটা যদি লেস দেন 1 হয়, এক্স এর মডুলাস ভ্যালু লেস দেন 1 হয়, তখনই আমাদের ধারাটা অভিসৃত হবে, এবং অ্যাকচুয়ালি এটাই আমাদের প্রুফ করতে বলছে, বুঝছো? অর্থাৎ এত লেস দেন 1 হলেই
কেবল বিস্তৃতিটি বা এতকে বিস্তৃত করলে যে ধারা পাওয়া যায় সেই ধারাটা অভিসৃত, ধারাটি অভিসৃত। তুমি দেখবা তুমি এরকম একটা ম্যাথ নাও যেখানে এই জায়গাতে আছে হলো টোয়াইস এক্স, 1 মাইনাস টোয়াইস এক্স, ওই ম্যাথটা সেম প্রসিজারে সলভ করো, তখন দেখবা টোয়াইস এক্স চলে আসছে, 2 ইন্টু মডুলাস এক্স। কারণ কি সেটা লেস দেন 1 হতে হবে, এবং এটা কিন্তু আমরা দেখছি চ্যাপ্টারের শুরুতে ডিরেক্টলি বলে দিছি যে এটার মডুলাস ভ্যালু লেস দেন 1 হতে হয়। কেন হতে হয় এটার ক্যালকুলেশনটা এখন আই গেস বুঝতে পারছি, বুঝছো? এটা যদি প্রুফ করতে বলে তখন এভাবে আমাদের দেখাতে হবে। তাহলে থিওরিটা বা কনসেপ্টটা কি, আমরা কি করব যে একদম অসীম সংখ্যক পদে, অসীম নাম্বার পদে ধরো চলে গেছে, তখন পরের পদটা তার আগের পদের তুলনায় কিন্তু ছোট আসবে, মানে রেশিওটা লেস দেন 1 হবে। এখন অসীম সংখ্যক পদে গেছি সেটা বোঝানোর জন্য লিমিটিং ভ্যালু r টেন্ডস টু ইনফিনিটি, এই যে এইটা দরকার, এটা হলেই ধারাটা অভিসৃত। এটা তখনই ঘটবে দেখবা এই জায়গাতে যে এই টার্মটা থাকে, এখানে যে টার্মটা থাকে সে যদি লেস দেন অর ইকুয়ালস, সরি শুধু লেস দেন 1 হয়, তার মডুলাস ভ্যালু যদি লেস দেন 1 হয়, এবং এই ক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করে ওইটাই কিন্তু ফেরত আসছে, তার মানে ওকেই কি হইতে হবে, লেস দেন 1 হইতে হবে। আর ইয়েতে প্রমাণ করতে দিছে, মানে তোমাকে আনসারটা দিয়েই দিছে, বুঝছো? তাহলে তোমরা কি করবা, এই সেম ম্যাথ সলভ করো, ধরো এটার জন্য ধরো এরকম দেওয়া আছে 8 মাইনাস 3x, এটার হোল পাওয়ার মাইনাস হাফ। এটা কিভাবে করতাম মনে আছে? আমরা ওই যে 8 কমন নিয়ে নিতাম, 1 মাইনাস 3/8x, এই পুরাটার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। এই পরে কি হইতো, 8কে রুট করো, রুট করলে হয়ে যাবে 2√2, বাট মাইনাস মানে 1/2√2, এই 8 তো 8-এর মতো হয়ে গেছে। এই ভিতরের পার্টটা হলো এখন আমাদের সলভ করতে হবে। এই তুমি দেখাবা যে এই ক্ষেত্রে কোন শর্ত পালন করলে এই ধারাটা অভিসৃত হবে, এইভাবে ম্যানুয়ালি সলভ করবা, ডিরেক্ট আমরা জানি এই যে 3/8x এটার মডুলাস ভ্যালু, 3/8x এটার যে মডুলাস ভ্যালু এই জিনিসটা সেটা লেস দেন 1, এটা তো আমরা জানি ডিরেক্টলি মুখস্থ, বাট কেন সেটা কিন্তু এই ফ্র্যাকশনটা লেস দেন 1 হওয়ার কারণে, বুঝছো? তো শুরুতে এভাবে লিখে নিতে পারো যে ধারাটি অভিসৃত হবে যদিও কেবল যদি এত হয়, বুঝছো? ধারাটি অভিসৃত হবে যদিও কেবল যদি এত হয়, এই কারণেই তো আমি লাস্টের লাইনে পরে বলতে পারছি যে এটা লেস দেন এত, নাহলে তার ওটা বলতে পারতাম না, বুঝো নি? সো এটা একটু নিজেরা তোমরা কইরো, এখানে আর রাখতেছি না, এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে আমরা একটু লিখে নিই, এখানে লিখে দিয়ে যেহেতু একটা ম্যাথই করাইছি, এটা আসবে না, খুব একটা ইম্পর্টেন্ট না, তাও করাই দিচ্ছি আর কি। ধারাটি অভিসৃত হবে যদি ও কেবল যদি এত লেস দেন 1 হয়। তাহলে আলটিমেট টার্গেট কি, এটা লেস দেন 1, 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 দেখো লাস্টে এক্সই থাকে, সো সেটা লেস দেন 1। মডুলাস ছিল কিন্তু সবগুলোর দুই সাইডে মডুলাস দিয়ে দিও, এই জন্যই লাস্টে দেখো না মডুলাস এক্স আসছে, বুঝছো? আশা করি বুঝতে পারার কথা, তাহলে আর ইকুয়াল থাকবে না, বা দিয়ে দিবা, এভাবে করে আর কি অঙ্কটা রিপ্রেজেন্ট করবে। তো এই ছিল মোটামুটি আমাদের দ্বিপদী বিস্তৃতির পুরো অধ্যায়। আর একটা ছোট্ট কনসেপ্ট এরকম আসে, এছাড়া এমসিকিউর আরও কিছু টেকনিক আমি দেখাবো নি এমসিকিউ সলভ ক্লাস করানোর সময়, এরকম টাইপের কিছু প্রবলেম আসতে পারে সৃজনশীলের কতে। ধরো এই বিস্তৃতিটা, এটার যতগুলো সহগ আছে সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে বলতে পারে। তো এটা কি আসে, 1 প্লাস 3x² প্লাস শুধু 3x প্লাস হলো x³, তাই না? এমনই তো চলে আসার কথা। এখানে সহগগুলোর সমষ্টি কি কি বলো তো, 1 আর হচ্ছে 3, আবার 3, আবার হচ্ছে 1, মানে 6 আর 2 কত, 8 আসলো। মানে এই 8 কিভাবে আসছে দেখো, চলক বাদ দিয়ে বাকি অংশগুলো, তাহলে চলকের জায়গায় কত বসাবো, 0 না, এটা কিন্তু গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে অভেদক হচ্ছে 1, বুঝছো? যোগ বিয়োগের ক্ষেত্রে অভেদক 0, বাট গুণের ক্ষেত্রে অভেদক 1। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে চলকের জায়গায় সব 1 বসায় দিব। তাহলে এটা আসলে ভালো এক্সাম্পল না বোঝার জন্য, বেটার হচ্ছে যদি আমি এরকম নিতাম যে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, তাহলে কি হতো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ কি করব, চলকের জায়গায় সব 1 বসাও, যত চলক আছে সব 1 বসায় দাও, তাহলে কি ঘটবে, 1 প্লাস 1 হোল কিউব সমান 1³ প্লাস 3, মানে এগুলো তো 1ই, 1 তো আর লেখার কিছু নেই, বুঝো নাই? শুধু থাকবে কি 1 প্লাস 3 প্লাস 3 প্লাস হচ্ছে 1, এ দেখো 8। তুমি বলতে পারো ভাইয়া তাহলে এটা করে কি সারাদিন যোগ করবো? না, তোমার এই পাশ তো করা লাগবে না, তোমার বিস্তৃতি অসীম পদ সংখ্যক হইতে পারে, তোমার কাজ হবে বাম পক্ষটায় বসানো। দেখো 1 প্লাস 1 কত, 2 না, 2³ মানে কত, অটোমেটিক 8 রেজাল্ট পেয়ে যাবে। তাহলে যদি এরকম বের করতে বলে যে একটা বিস্তৃতির যতগুলো পদ আছে সেই পদের সহগগুলোর সমষ্টি নির্ণয় করো, জাস্ট কি করবা, যত চলক আছে সেটার জায়গায় 1 বসায় দিবা, এখান থেকে সমষ্টিটা বের করে আনবা,
বুঝছো, এটা কিন্তু সৃজনশীলের কতে দিয়ে দেয় মাঝে মাঝে, এখান থেকে সমস্যাটা বের করে আনবে। তো এই হলো আমাদের পুরো দ্বিপদী বিস্তৃতি অধ্যায়। আমার ইচ্ছা আছে এই অধ্যায়টার উপর খুব তাড়াতাড়ি একটা কম্প্যাক্ট ওয়ান শট ক্লাস নেওয়া, এবং সেখানে আমি চেষ্টা করবো শর্টকাটগুলো ইনক্লুড করে দিতে। আমি খুবই চেষ্টা করছি যে একটু ডেপথে গিয়ে অনেক সহজ জিনিসগুলো একটু তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করে দিতে, একদম ডেপথে গিয়ে। সো ডিটেলস আলোচনা করছি, অনেক ম্যাথ প্রবলেম ক্লাসে প্র্যাকটিস করাই দিয়েছি। আর আজকের টাইপগুলো একটু নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে হয়তো ক্লাসে আমি অনেকগুলো টাইপ, মানে টাইপ 2টা ছিল, বাট অনেক ম্যাথ প্র্যাকটিস করাইনি। তোমরা নিজেরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করো, আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। সো এই হলো আমাদের দ্বিপদী বিস্তৃতির এন্ড। আমি অ্যাকচুয়ালি খুবই অসুস্থ থাকার কারণে ভাইয়া লেট হয়ে গেছে, তো এটা নিয়ে কারো মনে কোনো কষ্ট রেখো না, ঠিক আছে? আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভাইয়ের জন্য একটু দোয়া করো যেন ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। এরপর হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, এই অধ্যায়ের প্লেলিস্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে, আসসালামু আলাইকুম।